যে না বুঝবেন সবাই প্রশ্ন করতে পারবেন। তো সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ নমস্কার জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। হাতের পিছন পাশ থেকে ভাগ্য জানার উপায়, অর্থাৎ হাতের পিছন পাশ থেকে। আমরা সামনের পাশ থেকে কিছুটা জেনেছি, কিন্তু পিছন পাশ থেকে জানিনি। পিছন পাশেও কি ভাগ্য থাকতে পারে না? মানুষের হাত, যেহেতু হাত অর্থাৎ একেবারে এই কাঁধ থেকে পুরোটাই কিন্তু হাত, কিন্তু আমরা বিচার করি হাতের তালু। হাতের রেখায় ভাগ্য বিচার মানে হাতের শুধু তালু নয়, এখানে কিন্তু পিছন পাশেও ভাগ্য লুকায়িত থাকতে পারে। কিভাবে থাকতে পারে তা জানতে হবে আমাদের। এইবার যদি বলি যে পিছন পাশে নিশ্চয়ই মন্দ ভাগ্য থাকবে, আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে পিছন পাশে মন্দ ভাগ্য থাকবে, সামনের পাশে শুভ ভাগ্য থাকবে। পিছন পাশেও কিন্তু শুভ ভাগ্য থাকতে পারে। এটি কিভাবে সম্ভব, কিভাবে জানা সম্ভব, এবং হাত দেখে কিভাবে সহজ ভাবে, যে সামনে পিছনে দুই পাশ থেকে, আমার কথা হচ্ছে যে শর্টকাট পথে কিভাবে ভাগ্য জানা যায় বা একজন ব্যক্তির ভাগ্যফল বলা সম্ভব। কঠিন যেগুলো আপনাদের অন্য টিচাররা শেখাবেন, আমি এত কঠিন বিষয় শেখাতে পারবো না, বা আমার অত জ্ঞানের ভান্ডার পূর্ণ না যে আমি কঠিন সাবজেক্ট গুলো পড়াবো। আমি হচ্ছে শর্টকাট পথে মেরে দেবো, মানে শুধু গোল। অর্থাৎ আপনারা গোল দেওয়া শিখবেন, কিভাবে হাত দেখে বা হাতের পিছন পাশ দেখেও গোল মেরে দেওয়া যায়। তো এক্ষেত্রে কিন্তু বোর্ডে দুটি হাত আঁকানো আছে, আপনাদের হাত দুটির দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম হাতটিতে আমরা 1 নাম্বার করলাম, এই হাতটি 1 নাম্বার, আর এই হাতটি করলাম আমরা 2 নাম্বার। এইবার দুটি হাতের মধ্যে কি কোনো পার্থক্য আছে আপনাদের মনে হয়? জি না। কেউ কি বলতে পারবেন কোনো পার্থক্য আছে কিনা? দ্বিতীয় হাতের শনির আঙ্গুল অনেক বড়। দ্বিতীয় হাতের শনির আঙ্গুল লম্বায় অনেক বড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আরো একটু নজর দিন। দ্বিতীয় হাতের তর্জনী আঙ্গুল বড়, অনামিকা চেয়ে প্রথম তর্জনী আঙ্গুল বড়, আর প্রথম হাতে অনামিকা আঙ্গুল বড়, তর্জনী আঙ্গুল ছোট। এই লিটন জয়ধর একেবারে অরিজিনাল উত্তর দিয়েছেন। মধ্যমা কি থাকলো আর না থাকলো সেটি বিষয় নয়, মধ্যমা সবসময় বড় থাকবে। এটা ছবি আঁকানোর ক্ষেত্রে হয়তো লম্বা কেন এ পর্যন্ত উঠে যেতে পারে, কিন্তু হাতে হচ্ছে 1 নাম্বার হাতে তর্জনী আঙ্গুলটি ছোট, অনামিকা আঙ্গুলটি বড়। 2 নাম্বার হাতে হচ্ছে তর্জনী আঙ্গুলটি বড়, অনামিকা আঙ্গুলটি ছোট। এটি হচ্ছে দুই হাতের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এইবার হাতে 4টি আঙ্গুলেই মুদ্রা চিহ্ন 1 নাম্বার হাতেও আছে, 2 নাম্বার হাতেও আছে। এই মুদ্রা আমরা কিভাবে চিনব? হাতে প্রত্যেকের হাতের পিছন পাশ ধরুন, ধরার পরে দেখুন এই মাঝখানে যে জায়গাটি ভাঁজ হয়, এই যে ভাঁজ হচ্ছে, দেখুন এই ঠিক এভাবে ধরলে যে ভাঁজ হয়, এই ভাঁজের জায়গাটা এবার আঙ্গুল সোজা করেন, দেখুন চোখের মতো থাকে। দেখেন দেখা যায় কিনা? দেখা যায়? কারো চোখের মতো থাকে, কারো চক্রের মতো থাকে, কারো দেখা যাচ্ছে ওখানে শুধু ভাঁজ থাকে, কারো আঁকা বাঁকা শুধু রেখা থাকে, ভিন্ন ভিন্ন থাকে। কিন্তু আপনি দেখুন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার হাতের 3 আঙ্গুলে চোখ আছে, চোখ, এই দেখুন একেবারে চোখের মতো দেখতে। কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের প্রথম 3টি আঙ্গুলে যেমন আছে, কনিষ্ঠ আঙ্গুলে কিন্তু তেমন নেই, অর্থাৎ চোখ নেই। দেখা যায়? হ্যাঁ, এবার আপনাদের কার হাতে এইরকম চোখের মতো আছে, বা কার হাতে এই যে লিটন জয়ধর চোখ আছে? হ্যাঁ দেখুন কার হাতে চোখ আছে, দেখুন এটা হচ্ছে মেধস ব্যানার্জি, 3 আঙ্গুলে চোখ আছে, কনিষ্ঠ আঙ্গুলে নেই, অর্থাৎ আমার মতো। এইবার উত্তম দাস
উত্তম দাসের হাতে মিডিল ফিঙ্গারে সম্ভবত চোখ আছে, ভালো দেখা যাচ্ছে না, মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের চোখ আছে, তাই তো নাকি উত্তম দাস? তাই তো? আপনি বলুন, আপনি বলুন, ভালো বোঝা যাচ্ছে না, কোন আঙ্গুলে চোখ আছে আপনার? স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সম্ভবত মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারে চোখ আছে, তাই তো আমি বুঝছি। আচ্ছা আমার রিপন সরকার, আপনার মিডিল স্যার ফিঙ্গারে আমার রিং ফিঙ্গারে চোখ আছে, কিন্তু স্যার আমার তর্জনী এবং কনিষ্ঠায় নেই। আচ্ছা বাবুল দেবনাথ, আপনার মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার ও আপনার চারটা আঙ্গুলেই কিন্তু চোখ আছে। জি স্যার। স্যার আমার এবার জাকির হোসেনের হচ্ছে অনামিকা, মধ্যমা এবং তর্জনীতে চোখ আছে, কনিষ্ঠাতে নেই। এবার দেখুন নিবেদিতা ঘোষ, কোনো আঙ্গুলেই কিন্তু চোখ নেই, নিবেদিতা ঘোষ কোনো আঙ্গুলেই চোখ নেই, হাত কিন্তু কই, হাত কই? ইন্দ্রজিতের দেখুন 3 আঙ্গুল 4 আঙ্গুলেই চোখ চিহ্ন চোখ আছে। আছে। সুমন কবিরাজ দেখা যাচ্ছে না কিন্তু আপনার হাত। আচ্ছা স্যার। সুমন কবিরাজের রিং ফিঙ্গারে চোখ আছে, আর কোনো আঙ্গুলে নেই, শুধু রিং ফিঙ্গারে চোখ আছে, অন্য কোনোটাই নাই। শিকেশিলের হচ্ছে রিং ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারে চোখ আছে, অন্য কোনো আঙ্গুলে নেই। শিমুল বাবু আপনার হাতে শিমুল বাবুর কোনো আঙ্গুলেই চোখ নেই, সোজা করুন আঙ্গুল, সোজা করুন, এদিকেই তো আলো নেই, তা আমি দেখবো কি করে? ও ইন্ডেক্স আছে। ফিঙ্গার, হ্যাঁ শিমুল বাবুর 4 আঙ্গুলেই চোখ আছে। 4 আঙ্গুলে আছে। এবার দেখুন কারো কিন্তু 2 আঙ্গুলে আছে, কারো 3 আঙ্গুলে আছে, কারো 4 আঙ্গুলে আছে, কারো নেই, এমনও কিন্তু আছে। স্যার আমারটা সবার হাতে চোখ থাকবে এমনটি কিন্তু নয়, আর ওই ব্যাগের মধ্যে বুঝতে পেরেছেন? এবার তাহলে গুরুজি নমস্কার, গুরুজি নমস্কার। রেডি হয় না। হ্যাঁ নমস্কার, আশীর্বাদ রাখবেন গুরুজি। আচ্ছা তা দেখুন, এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চোখ নিয়ে এবং আঙ্গুল নিয়ে, যে হাতের পিছন পাশে কি ভাগ্য লুকায়িত রয়েছে, হাতের পিছন পাশ থেকে কিভাবে ভাগ্য জানা যাবে। দেখুন 1 নাম্বার হাতে কিন্তু অনামিকা আঙ্গুল বড়, তর্জনী আঙ্গুল ছোট। যখনই আমরা কোনো হাতে ওই যে ব্যাগটা আছে ব্যাগটার ভেতরে আছে, যখনই আমরা কারো হাতে তর্জনী আঙ্গুলটি ছোট পাবো এবং অনামিকা আঙ্গুলটি বড় পাবো, সেক্ষেত্রে আমরা কি প্রেডিকশন দিতে পারি? সাধারণত তর্জনী আঙ্গুল বা ইন্ডেক্স ফিঙ্গার যাদের বড় থাকবে তারা নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে প্রধান থাকবে, এমনকি তারা ক্ষমতার অধিকারী হবে, যে তোকে দেখিয়ে দেব কিন্তু এই আঙ্গুল দিয়ে বলে, ট্রিগার টানে কিন্তু এই আঙ্গুল থেকে, ইন্ডেক্স ফিঙ্গার থেকে। জীবনের যা কিছু ইঙ্গিত করবে তা কিন্তু এই আঙ্গুল থেকে ইঙ্গিত করবে, অন্য কোনো আঙ্গুল থেকে নয়। অর্থাৎ বৃহস্পতির যে শুভ গুণগুলো সেটি কিন্তু এই ইন্ডেক্স ফিঙ্গার থেকেই কিন্তু বেশি প্রকাশ হবে, যদি ইন্ডেক্স ফিঙ্গার সকল ফিঙ্গার অর্থাৎ রিং ফিঙ্গার অপেক্ষা লম্বা থাকে। তাই 1 নাম্বার হাতে ইন্ডেক্স ফিঙ্গারটি ছোট, অর্থাৎ এর রবির আঙ্গুল থেকে যেহেতু তর্জনী আঙ্গুল ছোট, সেহেতু তার নেতৃত্ব হবে না, কর্তৃত্ব হবে না, শ্রেষ্ঠত্ব হবে না, তার কথা লোকে মানবে না, তার কথা শুনতে চাইবে না। আপনি যদি বলেন এই তোকে মানে একেবারে চড়ায় দাঁতের বাটি ফেলে দেবো, বা তোকে বাড়ির পাশ দিয়ে, আমার বাড়ির পাশ দিয়ে যাবি না, বা তুই এখানে পাঁচিল দিতে পারবি না, তুই আমার এখানে জমি পাবি না, সে বরং উল্টে বলে দেবে যে তোর কথা কে শোনে, তুই কে যে তোর কথা আমার শুনতে হবে। অর্থাৎ যখনই তর্জনী আঙ্গুল ছোট হবে তখন আপনার কথা কেউ মানতে চাইবে না, সেই লোকের কথা মানতে চাইবে না, সেই লোকের কথা দাঁড়াবে না, সেই লোক কখনোই মানে মজবুত বা ক্ষমতাবান লোক হবে না।
যেমন ধরুন একটি যদি উদাহরণ আমরা টানি, তো দেখুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন যে আর একটি গুলিও যদি চলে তো কি হবে, আর পাকিস্তানিদের বলছে আর একটি গুলিও যদি চলে তো কি হবে, আর কিন্তু বলে নাই। বলেছেন উনি, বলেছেন? বলেননি। অর্থাৎ একটি গুলি যদি চলে বা আমার বাড়ির পাশে যদি আসো বা এখানে যদি পাঁচিল দিতে আসো বা আমার সন্তানের সাথে যদি গন্ডগোল করতে আসো বা যদি আমার পিছনে লাগতে আসো, তো আমি কি করব তা দেখিয়ে ছাড়বো। যেমন এক লোকের সাইকেল চুরি হয়ে গেছে, সাইকেল চুরি হয়ে গেলে সে সাইকেল আর কোথাও খুঁজে পাচ্ছে না, খুঁজে না পেলে এবার অফিসের সবাইকে বলছে যে কিভাবে সাইকেলটি পাওয়া যায়, যদি সাইকেল পাওয়া যায় তাহলে আমি মিষ্টি খাওয়াবো, এ করব সে করব। কিন্তু অফিসের তার কোনো কলিগ ওই সাইকেলটি লুকিয়ে রেখেছে, রেখে তার কাছ থেকে খাওয়ার জন্য বসে আছে, কিন্তু সে কোনো রকমে সাইকেল বেরোচ্ছে না। অর্থাৎ সাইকেল বের করার জন্য যা জরিমানা করতে চেয়েছে সেই জরিমানা মনোভূত হয়নি, না হওয়ার কারণে সাইকেল বের করছে না। তখন উনি কিন্তু বলছে যে আমার সাইকেল যদি আজকে না পাই তো আগের বার যা করেছিলাম ঠিক তাই করব। অর্থাৎ আগে একদিন সাইকেল চুরি হয়েছিল, সেই দিন যা করেছিল তাই করব। এইবার সবাই কিন্তু ভয় পেয়ে গেছে যে ও তো গুন্ডা মানুষ, ও সাইকেল চুরি হলে আগের বার কি করিল তা তো জানি না, অফিসের কাউকে যদি রিভলভার বের করে একেবারে ঠাস মানে ফায়ার করে দিয়ে ও চলে যায়, তো আমরা কি করি? এই ভয়ে সাইকেল কিন্তু বের করে দিছে। এবার সাইকেল যখন বের করে দিলেন তখন বলছে যে আচ্ছা তোমার সাইকেল তো তুমি পেলে। হ্যালো গুরুজি, গুরুজি, গুরুজি ফোনটা বন্ধ করে রাখেন, ফোন এখন ধরতে হবে না, ঠিক আছে? গুরুজি, মিউট করে রাখতে বলেন। হ্যাঁ গুরুজি শুনতে পাচ্ছেন? গুরুজি ওখানে মিউট না করে ফোনে কথা বলা যাবে না, তুমি ফোন দাও, গুরুজিকে একটু মিউট করে দিতে বলো। আচ্ছা, তো তখন সাইকেল যখন দিয়ে দিয়েছে তখন কিন্তু জিজ্ঞেস করেছে যে তুই আগের বার কি করেছিলি ভাই একটু বল। তা বলছে হেঁটে বাড়ি চলে গেছিলাম। অর্থাৎ সাইকেল চুরি হয়ে গেছে, আমার তো হেঁটেই যেতে হবে, আমি যাবো কিসে? অর্থাৎ এ কিন্তু ক্ষমতাবান লোক না, শুধু মুখে ক্ষমতা। অর্থাৎ যার তর্জনী আঙ্গুল ছোট থাকবে তার মুখের ক্ষমতা থাকবে কিন্তু কাজের ক্ষমতা থাকবে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মুখে যে কথা বলেছেন যে আর একটি গুলিও যদি চলে তাহলে পুরা পাকিস্তানি বাহিনীকে দেখা গেল হয়তো নিঃশেষ করে ফেলবো, ঠিক এমনটি বোঝাতে চেয়েছেন। এমনকি সেই ভাষণের পরেই কিন্তু সেই হানাদার বাহিনীর উৎপাত কিন্তু দূর হয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ উপহার হিসেবে পেয়েছি। অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার কিন্তু ঠিক এমনটি ভাগ্য নির্দেশ করে থাকে। এইবার এক নাম্বার হাতে যেহেতু রিং ফিঙ্গারটি লম্বা, তো রিং ফিঙ্গার মানে রবির আঙ্গুল লম্বা। রবির আঙ্গুল যাদের লম্বা থাকবে তাদের কি হবে? তাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। কথা তো তাই নাকি? স্যার বাড়বে না? জি স্যার, নিশ্চয়ই বাড়বে, জি বাড়তে হবেই। তার প্রমাণ যদি আপনারা চান এক্ষেত্রে আপনাদের একটু প্রুফ করার দরকার যে আসলে রবির আঙ্গুল যাদের লম্বা এখনো তো আমরা কারো হাত দেখে পারিনি, তাহলে তার সুনাম যশ প্রতিষ্ঠা আসলে বাড়ছে কি কমছে এটি একটু প্রুফ করার দরকার আছে। তা না হলে আমি ক্লাসে আপনাদের শর্টকাট পথে গোল দেওয়ার মানে সঠিক জিনিস শেখাচ্ছি নাকি রং জিনিস শেখাচ্ছি এটি তো আপনাদের যাচাই করতে হবে, করতে হবে না? যাচাই করার ক্ষেত্রে আপনারা এবার লক্ষ্য করুন, দেখুন আমার হাতটি লক্ষ্য করুন, দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। আমার কি রিং ফিঙ্গার লম্বা না ইন্ডেক্স ফিঙ্গার লম্বা? রিং ফিঙ্গার লম্বা। লম্বা? জি অনামিকা লম্বা স্যার। দেখুন রিং ফিঙ্গার, এবার দেখুন রিং ফিঙ্গার লম্বা নাকি ইন্ডেক্স ফিঙ্গার লম্বা?
রিং ফিঙ্গার লম্বা। রিং ফিঙ্গার লম্বা স্যার। বুঝছেন? জি এবার বলুন যে আমাকে দিয়ে বিচার করুন যে আমি কি করতে পেরেছি এই জ্যোতিষশাস্ত্রে এসে। শুধু জ্যোতিষশাস্ত্রে নয়, ধরুন আমি কমপক্ষে এই পর্যন্ত 20টা পেশা অতিক্রম করে আসছি কমপক্ষে। যখন আমি যে ব্যবসা করেছি সেই ব্যবসায় সেই বাজারের প্রধান ব্যক্তি ছিলাম। এমনকি আমার হলুদ পালের হলুদ ছিল। এমনকি ধরুন আমার ছবি বাঁধার দোকান ছিল, আমার ছবি বাইন্ডিং সব থেকে ভালো। আমি কুমারের কাজ করতাম, কুমারের আমার হাড়ি পাতিল তৈরি করা সব থেকে মসৃণ এবং সব থেকে ভালো আমার জেলার মধ্যে, শুধু আমার গ্রামের মধ্যে নয়। আমার প্রতিমা করা যেটা 94 সালে গোপাল বিড়ি নাম আপনারা সবাই শুনেছেন কম বেশি। গোপাল বিড়ির মালিকের বাড়ি প্রতিমা করে 2000 টাকা বকশিস পেয়েছিলাম 94 সালে দুর্গা প্রতিমা করে। তাহলে দুর্গা প্রতিমা করে 94 সালে 2000 টাকা বকশিস, আর আজকের দিনে 20,000 টাকা বকশিস এক কিনা, তাই ভাবেন 5,000 টাকার প্রতিমার কাজে 2000 টাকা বকশিস মানে কি? দুর্গা প্রতিমা করা চার্জ ছিল তখন 5,000 টাকা, আর আমি বকশিস পেলাম 2000 টাকা, মানে কি পেলাম? এবার আসুন জ্যোতিষ জগতে এসে আমি কি পেয়েছি আপনারা সেটা জানেন, এটা আমি আর বলতে চাচ্ছি না। তার মধ্যেও যদি দুই একটি জানতে চান, ধরুন আজ পর্যন্ত জ্যোতিষরা পঞ্জিকা গণনা করেন, কিন্তু কোন জ্যোতিষের নামে আজ পর্যন্ত ভারত বাংলায় পঞ্জিকা নাই। শুধু গণক অর্থাৎ পণ্ডিত মশাই, ব্রাহ্মণ জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাঁরাই পঞ্জিকা গণনা করেন। কেউ মালিক নন, কেউ সম্পাদক প্রকাশক নন। এককভাবে আমি তৈরি করি, যেটা দিয়ে জ্যোতিষশাস্ত্রে হরস্কোপ তৈরি বা যাবতীয় সবকিছু হয়ে থাকে। তাছাড়া আমি ধরুন কয়েকটি গ্রন্থ লিখেছি, গ্রন্থটা কতটা সমাদৃত বা আমি আমার পেশায় কতটা জয়ী, এমনকি এই সংগঠনের ক্ষেত্রে আমার ভূমিকা কতটুকু প্রশংসনীয় বা কতটা ত্রুটি বিচ্যুতি, হ্যাঁ মানুষ হিসেবে আমি খারাপ বা আমার ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু সেই পরিমাণ কত আর যশের পরিমাণ কত এটি আপনাদের জরিপ করতে হবে। তবেই না বুঝতে পারবেন যে রবির আঙ্গুল লম্বা থাকলে তাদের সে যেখানে থাকবে সেখানকার কর্তা ব্যক্তি থাকবে, অর্থাৎ সুনাম যশ খ্যাতিতে সে সবার উপরে থাকবে, মধ্যমণি হয়ে থাকবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি স্যার। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি শ্রীকেশীল এটা কি সঠিক না মিথ্যা বললাম? না সঠিক স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মুজিবুর রহমান সাহেব যেটা বললাম এটা কি সঠিক? হ্যাঁ বলুন বলুন। নামাজ পড়তে গেছিলাম ও আচ্ছা, তাহলে একটু পরে প্রশ্ন করব আপনার কাছে। আর কি বলতে চেয়েছিলেন? তার প্রশ্নটা হচ্ছে যে মানে এই রিং ফিঙ্গারটা কত মানে লম্বা বা মাঝারি বা সেটা কি কোনো মেজারমেন্ট আছে? তর্জনী থেকে বড় আছে কিনা, আমার কথা হচ্ছে যে তর্জনী থেকে অনামিকা বড় কিনা এটি দেখতে হবে। যদি তর্জনী থেকে অনামিকায় 1 সুতা 2 সুতা 3 সুতা 5 সুতা যা বড় থাকে সে এই একই ফল প্রাপ্ত হবে। স্যার এখানে একটা কথা, দুই হাতে কি উঁচু থাকতে হবে নাকি এক হাতে উঁচু এক হাতে ছোট থাকলে সমস্যা আছে? যা থাকবে 2 হাতেই থাকবে, যা থাকবে না কোনো হাতেই থাকবে। আচ্ছা আচ্ছা। এবার যেমন দেখুন আমরা কনিষ্ঠ আঙ্গুলের যদি মাঝের করের মানে প্রথম করের নিচে যদি কনিষ্ঠ আঙ্গুল থাকে তাহলে আমরা সাধারণত ভাবে পামিস্ট্রিতে বলি যে এরা রাক্ষসগণ, আর যদি করের সমান সমান থাকে তাহলে নরগণ, আর উপরে থাকলে দেবগণ। যদিও এই বিচার পদ্ধতি মোটেও সঠিক নয়, আমি বলবো অনলি 5%ও এর সত্যতা আছে কিনা সন্দেহ। কারণ গণ নির্ণয় হবে নক্ষত্র অনুযায়ী, আঙ্গুল অনুযায়ী গণ নির্ণয় হবে না। আর যার আঙ্গুল কাটা
যার আঙ্গুল নেই বা হাত কাটা, যেমন আমাদের সুমন কবিরাজ হাত নেই, উনি কি গণ, উনার গণ কিভাবে বের করবেন আপনারা? কি শব্দন? হ্যাঁ, তাহলে উনি সব গণ, অর্থাৎ 27টা নক্ষত্রের 27টা গণ উনি। ঠিক তদনুরূপ এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গণ নির্ণয়, এটি 5% মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। এবার আসি দ্বিতীয় বা 2 নাম্বার হাতে। দেখুন 2 নাম্বার হাতে কিন্তু অনামিকা আঙ্গুলটি ছোট, তর্জনী আঙ্গুলটি বড়। তার মানে একই উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন যে তর্জনী স্যার। বড় মানে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের সে প্রধান, আর অনামিকা আঙ্গুল বা রিং ফিঙ্গার এটি ছোট মানে তার সুনাম যশ খ্যাতি ক্রমাগত নিম্নগামী হচ্ছে তা হবে, এক সুনাম যশ খ্যাতিতে উপরে উঠতে পারবে না। এইবার রিং ফিঙ্গার আপনাদের কার কার ছোট আছে? তর্জনী অপেক্ষা রিং ফিঙ্গার ছোট আছে কার কার? আমারটা স্যার বড়। সমান। হ্যাঁ, সমান থাকলে স্যার সমানের ব্যাখ্যা একটু পরে দিচ্ছি, আগে ছোট বড় জি, হোক। আমার 2 হাতেই বড় স্যার, রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার ছোট, উত্তম না দা বড় স্যার, 2 হাতেই বড়। হ্যাঁ বড়, খুব সুন্দর। 2 নাম্বার হাত 1 নাম্বার হাতের সঙ্গে মিলবে, মানে আপনার সুনাম থাকবে, যশ থাকবে, খ্যাতি থাকবে, প্রতিপত্তি থাকবে, দিন দিন উপরের দিকে উঠবেন, অর্থাৎ জ্যোতিষ পেশায় প্রচুর নাম করতে পারবেন, বা যে পেশায় যান না কেন আপনি উন্নতির দিকে ধাবিত হবেন। যে আমারও লম্বা 2টা রিং ফিঙ্গার। হ্যাঁ, তাহলে আপনি যেমন গীতা পাঠক, চণ্ডী পাঠক, তারপরে ধরুন পূজা অর্চনা পুরোহিত, আপনি অবশ্যই বড় কিছু হবেন, এমনকি সেক্ষেত্রে যশস্বী হবেন যেহেতু রিং ফিঙ্গার বড়। এইবার স্যার আমার রিং ফিঙ্গার বড়। তা আমার তো রিং ফিঙ্গার বড়, তাতে আমি সুনাম যশ কিছুই পাই না। আপনি সুনাম যশ না পাইলে কে সুনাম যশ পাচ্ছে? এই জায়গায় যত স্টুডেন্ট আছে তার মধ্যে তাই বুঝে তো পাই না। হ্যাঁ, নিজেরটা কখনো নিজে বোঝা যায় না যে আমি কতটা বড়, এটা কখনো বোঝা যায় না। স্যার এখন থেকে স্যার ক্লাসে স্যার লিটন পালের জন্য স্যার আমরা স্যার পুষ্প নিয়ে আসবো সুনাম যশের জন্য। আচ্ছা আচ্ছা, এইবার তাহলে ছোট দেখা আছে যাবে কার? রিং ফিঙ্গার ছোট আছে কার কার হাতে? বড় আছে বাবুল কুমার দেবনাথ, বড় আছে বাবুল কুমার দেবনাথ, এমনি যশস্বী মানুষ, ধনী মানুষ, নামজাদা মানুষ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। না স্যার আমি স্যার গরিব গরিব স্যার। আপনার মুখে গরিব, জি আমি স্যার। কুমিল্লার আপনার বাড়ির ছবি দেখতে পাইছি। জি না স্যার, আপনি আসেন আমাদের বাড়িতে আসেন। আমি বাড়ি চিনি, আমি আপনার বাড়ি হ্যাঁ। চলে যেতে পারবো কারো ঠিক আছে। সহযোগিতা ছাড়া। ঠিক আমি আছে চিনি। স্যার, দেখবো চলে আচ্ছা। আসেন, নিমন্ত্রণ রইলো। এবার রিং ফিঙ্গার ছোট আছে কার হাতে? আমার আছে, আমার এই যে তর্জনী থেকে অনামিকা 2 সুতো ছোট। 2 সুতো ছোট। ইন্দ্রজিৎ সানার রিং ফিঙ্গার ছোট, অর্থাৎ স্যার আমারটা ছোট স্যার। কার? সুমন হ্যাঁ, কবিরাজ। এই জন্য তো সুমন কবিরাজের মানে শরবত কম বিক্রি হয়, বা শরবতের সুনাম কম হয়, বা নিজের ওষুধ তৈরি করে, অথচ সেই ওষুধ এত ভালো ওষুধ, আমি যেটা একটি ওষুধ পরীক্ষা করে দেখেছি সুমন কবিরাজের তৈরি করা, নিজস্ব তৈরি করা ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ এত ভালো কাজ করে, একটি লোককে একটি ফাইল দেওয়ার পরে সে পুরা প্যাকেট ধরে 48 পিস নিতে চেয়েছে, আমি তার কাছে 20 পিস মাত্র বিক্রি করেছি, কিন্তু তার কাছে আমি 48 পিস ধরে দেইনি, এত কাজ করে। আমি নিজেও ট্রাই করে দেখেছি যে এত উপকারী জিনিস, অথচ সেই সুমন কবিরাজ কিন্তু নাম যশ পাচ্ছে না বা পাচ্ছেন না, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সুমন কবিরাজের আবিষ্কৃত যেসব আয়ুর্বেদিক ওষুধ আছে সেসব ওষুধের প্রত্যেকটা আমি 2টো না 3টা পরীক্ষা করেছি, একেবারে যেমন বলা তেমন কাজ, কিন্তু ফল নেই, মানে যশ নেই, খ্যাতি নেই, প্রতিপত্তি নেই, তার কিন্তু দিন অন্তে পান্তা পুরায়, অর্থাৎ রবির আঙ্গুল ছোট। যশ যদি না থাকে, খ্যাতি যদি না থাকে, তো প্রতিপত্তি প্রতিষ্ঠা আসবে কোথা থেকে? আপনার মানুষ কথায় বলে যে
টাকা মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। অর্থাৎ যখন আপনি যশস্বী হবেন, যখন যত মানুষ ধরবেন, আপনার বিপদ আপদে দেখবেন মানুষ সহযোগিতা করবে। গুরুজিকে আনমিউট করে দিতে বলো। না দেয়নি, কই এই জায়গায় তো মিউট আছে, মানে গুরুজি কথা বললে তো শুনতে পাবো। হ্যাঁ, এখন ওই ছেড়ে দিতে বলো গুরুজিকে। কারণ পিছনে যে 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 চোখ থাকলে কি আচ্ছা, হয় সেটা একটু আমাদের বলো। এবার দেখুন এই যে আঙ্গুলে চোখ অর্থাৎ আই, এটি কিন্তু মানুষের দুটি চোখ, আমাদের দুটি চোখ, কিন্তু আরেকটি চোখ আছে, সেই চোখটির নাম কি? এটার নাম জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু। যাদের তর্জনী আঙ্গুলে চোখ থাকবে তারা আধ্যাত্মিকতায় বা ধর্ম যাজক হিসাবে স্বীকৃতি পাবে, ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসার, এমনকি ধর্মকে পুঁজি করে জীবন প্রবাহ বা জীবনকে পরিচালিত করার দিকে ধাবিত হবে। এমনকি সে তার ভিতরে প্রচুর স্পিরিচুয়াল শক্তি থাকবে বা আধ্যাত্মিক শক্তি বা ঐশ্বরিক শক্তি থাকবে। যেমন হাতে আপনার দৈব রেখা থাকে, মঙ্গল এবং চন্দ্রের মাঝে বাঁকা যে রেখাটি থাকে যাকে আমরা দৈব রেখা বলি। দৈব রেখা চেনেন তো? আমার আছে দৈব রেখা, আর আমার আছে হ্যাঁ, দৈব রেখা। অর্থাৎ এই তর্জনী আঙ্গুলে যদি চোখ চিহ্ন থাকে সে দৈব শক্তি সম্পন্ন মানুষ হবে। যদি মধ্যমা আঙ্গুলে চোখ চিহ্ন থাকে তাহলে কি হবে? জ্যোতিষশাস্ত্র ভালো বুঝবো নাকি? শুধু জ্যোতিষশাস্ত্রে ভালো হবে তা নয়, তন্ত্র মন্ত্র যোগ সাধনা একাগ্রতায় সে মহান থাকবে। অর্থাৎ যোগী সে একাগ্রতা থাকবে তার মধ্যে, যে কাজে লাগবে সে কাজে শেষ না করা পর্যন্ত তার জীবনে স্বস্তি থাকবে না। এটা কি স্যার? এটা প্রকৃত সাধক যার মিডিল ফিঙ্গারে চোখ থাকবে সেই হবে প্রকৃত সাধক, প্রকৃত কর্মপটু, বা যে কাজে একবার লাগবে বা লিপ্ত হবে সে কাজ শেষ না করা পর্যন্ত তার স্বস্তি নেই। জীবনে ন্যায়ের দেবতা শনি মহারাজের আঙ্গুলে চোখ, মানে সে ন্যায় নিষ্ঠাবান থাকবে বা ন্যায় নীতিপরায়ণ থাকবে, সেই সঙ্গে কর্মফল দাতাও কিন্তু শনি। অর্থাৎ যে কর্ম করবে সে কর্মের ফল পাবে, ব্যর্থ হবে না তার কর্ম। অর্থাৎ এত মনোযোগী হবে সে কর্মের পরে যে তার কর্ম ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। ক্লিয়ার? জি। এবার যাদের অনামিকা আঙ্গুলে চোখ থাকবে তাদের কি হবে এবার আপনারা বলুন। নাম যশ প্রতিপত্তি এগুলা বৃদ্ধি পাবে। দেখি, হ্যাঁ তাদের কি হবে? সুনাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে, যেগুলো বলছেন এগুলা বৃদ্ধি পাবে। রবির যে গুণাবলী সেগুলা তার ভিতরে থাকবে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি থাকবে, সেই সঙ্গে আরো কিছু থাকবে। সে কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে, বা বাবার আদর্শ পাবে, আবার যদি মেয়ে হয় তাহলে মায়ের আদর্শ পাবে, বা মায়ের তরফ থেকে ধন সম্পদ সম্পত্তি পাবে। রবি কিন্তু উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তির মালিক। এমনকি রবির আলোয় সে আলোকিত হবে, জীবন আলোকিত হবে, কিন্তু উত্তরাধিকার সূত্রে সে পাবে, আবার নিজের উপার্জিত অর্থ মিলিয়ে সে অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবে। স্যার আমার নাই স্যার। হ্যাঁ, অর্থাৎ সূর্য উদিত হলে যেমন জগৎ আলোকিত হয়, তার ঘর সব সময় আলোয় ভরা থাকবে। অর্থাৎ ভাগ্য লক্ষ্মী তার গৃহে বাসা বাঁধবে, বা ধরুন তার উত্তরাধিকার সূত্রে, বিশেষ করে এমন হতে পারে যে পিতার মতো সন্তান, পিতা ডাক্তার সন্তান ডাক্তার, পিতা জ্যোতিষ সন্তান জ্যোতিষ, পিতা ইঞ্জিনিয়ার সন্তান ইঞ্জিনিয়ার। এটা কিন্তু রবির আঙ্গুলে চোখ থাকলে তবেই না সম্ভব, নচেত কিন্তু নয়। পিতা গরিব হইলে সন্তানও গরিব। চোখ থাকলে গরিব হবে না। যদি রিং ফিঙ্গারের চোখ থাকে সে গরিব মানুষ হবে না।
দেখা দিতে পারবেন না, একটিও বের করে দিতে পারবেন না, সর আমি তো মধ্যে করি। একটি পারবেন না। যদি হাজারে বলি তখন হয়তো হতে পারে যে সে প্রচুর ধন সম্পত্তির মালিক, হয়তো অন্য কোনো গ্রহ দোষে লটারি জুয়া হাউজিং বা নেশা মদ্যের প্রতি লিপ্ত হয়ে সে ধ্বংস করে ফেলেছে, এটা হতে পারে, এছাড়া কিন্তু নয়। আর কনিষ্ঠ আঙ্গুলে কিন্তু থাকলে? বৈভ হবে না। হ্যাঁ, এবার যদি কনিষ্ঠ আঙ্গুলে যদি চোখ চিহ্ন থাকে সে ব্যক্তি কি হবে? কি হবে স্যার? বুদ্ধির দেবতা ব্যবসায় বুধ, সাকসেস পাবে, বিদ্যা বুদ্ধি বেশি হবে। বোধন শক্তির কারক বুধ, গবেষক হবে, মূলত হচ্ছে গবেষক হবে, আবিষ্কারক হবে, লেখক হবে, বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট থাকবে, অর্থাৎ স্বনামধন্য লেখক হবে, গবেষক হবে, আবিষ্কারক হবে, সেই সঙ্গে নামজাদা ব্যবসায়ী হবে। অবভিয়াসলি কিছুই হয় না স্যার। তার ভিতরে অন্তর্দৃষ্টি থাকবে, যাকে আমরা গুহ্য শক্তি বা গুপ্ত শক্তি বলি, যেটা গুহ্য ক্রস, যাদের হাতে গুহ্য ক্রস চিহ্ন থাকে, গুহ্য ক্রস চেনেন তো? জি স্যার। আমার আছে। গুহ্য ক্রস, আদিদৈবিক ক্রস, আদিভৌতিক ক্রস, বিভিন্ন নাম বলা হয় তাকে। এই ক্রসের যে ফল দেয় সেই ফল দেবে কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের চোখ চিহ্ন। তাহলে দেখুন, আমরা হাতের পিছন পাশ থেকে কি ভাগ্য বলতে পারবো না? এই যে কনিষ্ঠ আঙ্গুলের চোখ চিহ্নটা স্যার, হ্যাঁ আছে, কিন্তু সবকিছুর প্রতি আমার আকৃষ্ট আছে, কিন্তু স্যার পারি না, শেষ অব্দি পৌঁছাইতে পারি না। হ্যাঁ, তাহলে পারেন না, ওই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা যতটা আছে অতটা লেগে থাকার প্রবণতা নেই, অর্থাৎ কর্মফলদাতা যে শনি, এই শনির কুপ্রভাবের কারণে আপনি কর্মের ফল পাচ্ছেন না। অর্থাৎ শনির আঙ্গুলের মিডিল ফিঙ্গারের চোখটি দেখুন, ওই চোখের মধ্যে ত্রুটি আছে, বা ওই চোখের মধ্যে হয়তো ক্রস আছে বা তিল আছে, বিন্দু আছে, বা হয়তো ওইটি মানে স্পষ্ট চোখ নয় বা মধ্যমাতে চোখ নেই, এমনটি কিন্তু হবে। বা সেই সঙ্গে আপনার হাতে শনির ক্ষেত্র খারাপ থাকবে, বা আপনার প্ল্যানেটেও কিন্তু শনির ক্ষেত্র খারাপ থাকবে। হ্যাঁ, ক্রস আছে। আছে? অস্পষ্ট এভাবে ভাবে। কিন্তু আমাদের বিচার করতে হবে যে যখনই আমাদের এই চোখ নেই বা চোখ আছে থাকা সত্ত্বেও আমরা কেন হচ্ছি না, মানে জয়ী হতে পারছি না, সেই কাজে সফলতা পাচ্ছি না, তাহলে এটি চোখ নয়, এটি চক্র হতে পারে বা ভাঁজ হতে পারে, আমরা চোখ বলে ভুল করছি। এই জন্য জ্যোতিষকে গুরুমুখী বিদ্যা কেন বলে? যে ধরুন আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন না, জি না, যখন সরাসরি থাকা হয় বিভিন্ন লোক হাত দেখাতে আসে, যখন চোখ পাওয়া যাবে, যখন চক্র পাওয়া যাবে, যখন মুদ্রা পাওয়া যাবে, যখন ভাঁজ পাওয়া যাবে, পার্থক্যটা ওখান থেকে বোঝা যাবে। আপনারাও বিভিন্ন লোকের হাত টেনে ধরে কিছু করা লাগবে না, একটু হ্যান্ডশেক করতে গিয়ে হাতটা এভাবে ভুট করবেন, করেই আপনি দেখে নেবেন কার হাতে কেমন থাকে। বা একটু বন্ধু বান্ধবের ভিতরে হাতের উপরে একটা মানে আর কি করতে করতে এই একটা চড় দিলেন, চট দিলেই আপনি আপনার নজর থাকবে, তো আপনি লক্ষ্য করবেন যে তার আঙ্গুলের চোখ কেমন আছে, সে কতটা ধনী বা কতটা প্রতিষ্ঠিত, বা সে তার ভিতরে কি গুণ আছে। এগুলো যখন আপনারা পরীক্ষা করতে পারবেন তখন বুঝতে পারবেন যে কেসিপাল আসলে আমাদের সঠিক জিনিস শেখালো নাকি একটা ভুয়া জিনিস নিয়ে আমাদের ক্লাসের এই সময় নষ্ট করলো। এভাবে পরীক্ষা নিরীক্ষা করে তবেই না কিন্তু শিখতে হবে। এই জন্য হচ্ছে আমাদের সেমিনারের আয়োজন, যে আগামী মাসে আমাদের যে বিভাগীয় সেমিনার গুলো হবে, এই সেমিনারে কিন্তু এই সকল শিক্ষণীয় সেমিনার হবে। একদিন আলাপ থাকবে, সবাই সবার হাত দেখতে পাবে, দেখে দেখে কার কোথায় কি প্রশ্ন তারা বের করতে পারবে। এর জন্যই কিন্তু এই আয়োজন করেছি আমরা প্রত্যেক বিভাগে গিয়ে, সেখানে জ্যোতিষরাও আসতে পারবে। যদি কেউ মনে করে, কোন জ্যোতিষ যদি মনে করেন যে হ্যাঁ আমার আরেকটু শেখার দরকার, তার জন্য আমাদের দ্বার খোলা। যারা শিক্ষার্থী আছে তাদের জন্য তো অবশ্যই দ্বার খোলা, এমনকি আমরাও কিন্তু তখন ওখানে ছাত্র, আপনাদের সবার হাত দেখে ওখান থেকে আমরাও কিন্তু কিছু নিব,
শুধু আপনাদের দিব বা দেওয়ার মতো ভান্ডার যে পূর্ণ তা কিন্তু নয়। নেওয়ার মতো আমাদেরও কোনো কিছু পকেট নাই। খালি আছে, এখানেও পকেট আছে, ভিতরেও পকেট আছে, প্যান্টেও পকেট আছে, পিছনেও পকেট আছে, প্রচুর পকেট আছে, তাছাড়া ভিতরে পকেট আছে। অর্থাৎ এই সকল পকেট শূন্য, দেখুন কোনো পকেটে কিন্তু কিছু নেই। তো আপনার পকেট ভরে নিয়ে যান আমাদের কিছু দেওয়ার জন্য। জ্যোতিষশাস্ত্রের আসলে কিন্তু কিছুই জানি না। এই সকল পকেট পূর্ণ করার জন্য কিন্তু আমি যাব এই সেমিনারে। ঠিক আছে স্যার, পূর্ণ করে নিয়ে যাবেন, আমাদের বিলি করবেন। আমি পূর্ণ করে আনতে যাব আপনাদের কাছ থেকে, এবং ওই বিভাগে অনেক বিজ্ঞ জ্যোতিষরা আছে, সেই সব বিজ্ঞ জ্যোতিষদের সংস্পর্শে যে তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো। এই জন্যই হচ্ছে জ্যোতিষ সেমিনার বা জ্যোতিষ কনফারেন্সের গুরুত্ব বা গুরুমুখী বিদ্যার গুরুত্ব হচ্ছে এজন্যই, এছাড়া কিন্তু নয়। স্যার বৃদ্ধাঙ্গুলে যদি থাকে, বৃদ্ধাঙ্গুলি যদি থাকে তাহলে তারা শান্তিময় বা প্রশান্তিময় জীবন যাপন করবে। মানে অর্থাৎ প্রশান্তির দেবতা বা শান্তির দেবতা হচ্ছে শুক্রাচার্য। দাম্পত্য সুখ, শান্তি, প্রতিষ্ঠা, পারিবারিক সুখ, ব্যবসায়িক সুখ, অংশীদার সুখ, সহকর্মী সুখ, সেই সঙ্গে আপনার লজ্জা সুখ, এমনকি আর কি সুখ আছে বলুন, ধন ঐশ্বর্যের সুখ। অর্থাৎ ঐশ্বর্যের দেবতা, ঐশ্বর্য মজুত রাখতে সহযোগিতা করে কিন্তু শুক্র, সে ওই ধন ঐশ্বর্যে পরিপূর্ণ মানুষ হবে। আমি কিন্তু চাই আপনারা এরকম প্রশ্ন করুন, যার জন্য প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি একটি একটি জায়গা ফাঁকা রাখি, যে দেখি আপনারা সেই জায়গা নক করেন কিনা। আজকে বাবুল কুমার দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সেই ফাঁকা জায়গাটিতে নক করেছেন। না এই যে বৃদ্ধাঙ্গুলে যেটা ওইটার কথা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি সেইটাই বললাম যে যদি বৃদ্ধাঙ্গুলিতে চোখ চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ধন ঐশ্বর্যে পরিপূর্ণ মানুষ হবে। অর্থাৎ প্রশান্তির দেবতা শুক্রাচার্য তারকে শান্তিতে পরিপূর্ণ করে রাখবেন। আচ্ছা, জাকির হোসেন আপনাকে দেখা যাচ্ছে না, আবার সুব্রত কর্মকার দেখা যাচ্ছে না, গ্যালাক্সি M30s দেখা যাচ্ছে না, কেন? আপনাদের কি কারণ? আচ্ছা, আমাদের চট্টগ্রামে যে ডাক্তার বাবু, উনার কি নাম যেন, উনি কি জয়েন করছেন? কোথায়? ওই যে নিচে গ্লাসি নিচে গ্যালাক্সি M30। নমস্কার ডাক্তার বাবু, শুনতে পাচ্ছেন? আসলে ক্লাসে কি কিছু বোঝা যাচ্ছে? আপনি তো সবার লাস্টের দিকে ভর্তি হয়েছেন, আসলে কি কিছু বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি। কেননা আপনাকে নিয়ে আমাদের অনেক গর্ব এবং অনেক স্বপ্ন। আমাদের এর ভিতরে পুরাতন স্টুডেন্টদের মধ্যে হোমিওপ্যাথিক ডাক্তার আছে 3 জন না 4 জন, কিন্তু অ্যালোপ্যাথিক বা এমবিবিএস ডাক্তার একমাত্র আপনি। অর্থাৎ আপনার শিক্ষার উপরে, বা আপনি যদি বলেন যে হ্যাঁ জ্যোতিষশাস্ত্র গ্রহণযোগ্য, তবেই না আমরা মনে করব যে হ্যাঁ এই সাবজেক্টটি আসলে এর গুরুত্ব আছে। এমনকি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা যখন যাব, আগামী ক্লাস আমি মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে যাব, কারণ আমাদের এখানে ডাক্তার বেশি। তো মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিভাবে রোগ নির্ণয় করা যায়, একজন মানুষের হাত দেখে এবং জন্মছক দেখে কিভাবে রোগ নির্ণয় করা যায়, এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের যার যার জন্মছক রেডি রাখবেন। আমি যখন প্রশ্ন করব তখন তার জন্মছক দিবেন, তার কি কি রোগ থাকতে পারে সেই রোগগুলো যখন বলবো আপনারা জায়গায় মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে বুঝতে পারবেন যে হ্যাঁ মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আপনার বা রোগ ব্যাধি নির্ণয়ে জন্মছক বা হাতের গুরুত্ব কতটা। অর্থাৎ আমি চাই আলোচনা হবে সেটি যেন সঙ্গে সঙ্গে বোঝা যায় বা সঙ্গে সঙ্গে প্রমাণ করা যায়, এটি যেন হয়। আমি কিন্তু তাই চাই, আপনারা আদায় করে নেবেন। আপনাদের যদি আদায় করে নেওয়ার মানসিকতা না থাকে তো আমাদের ভিতর থেকে কিন্তু আসলে বের হবে না।
আসলে স্যার বাচ্চা আগে যদি তো না জানতে হইব কাঁদে, কোনটা কঠিন। মা কিন্তু দুধ দেবে না। অর্থাৎ আপনাদের প্রশ্ন করতে হবে। সেই প্রশ্ন করার পর্যায়ে আপনারা তো এসে গেছেনই। এইবার বলুন, এই যে হাতের পিছন পাশ থেকে আপনাদের আর কি প্রশ্ন থাকতে পারে? স্যার গেল যাদের চোখ নাই তাদের কি এই সুনাম যশ মানে যে ধাপের যে ভালো গুণ সেগুলো হবে না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আরো দু একজন প্রশ্ন করুন, শুনিয়ে একসঙ্গে উত্তর দেই। গুরুজি দেখা গেল চোখ আছে, তারপরেও দেখা গেল তিল চিহ্ন বা যেগুলো অশুভ চিহ্ন, ক্রস বা জব চিহ্ন, সেগুলো যদি ওই নির্দিষ্ট চোখের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কি অবস্থা হবে? নেগেটিভ ফল হ্যাঁ, দিবে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার আমার হচ্ছে পূর্বে যদি কোনো কাটাছেঁড়ার মধ্যে চোখ চিহ্নের মধ্যে শনির আঙ্গুল কিংবা রবির আঙ্গুলের মধ্যে আমরা যদি কোনো কাটাকাটি থাকে পূর্বে অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার মধ্যে, এটা কি কোনো স্যার ইঙ্গিত করবে? না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি আপনার চোখ চিহ্ন ছিল, অ্যাক্সিডেন্টের মাধ্যমে কেটে চোখ চিহ্ন বেরিয়ে গেছে, এটা কোনো কুপ্রভাব ফেলবে না। কিন্তু যদি এই চোখের মধ্যে তিল চিহ্ন, জব চিহ্ন, ক্রস চিহ্ন, বিন্দু চিহ্ন বা জাল চিহ্ন থাকে, সেটি কিন্তু ওই শুভ ফল দেবে না, বরং ওই সকল শুভ ফলের অশুভ ফলটি কিন্তু দিবে। বিশেষ করে তিল চিহ্ন, বিন্দু চিহ্ন, ক্রস চিহ্ন, জব চিহ্ন, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক উল্টা ফল দেবে, অর্থাৎ নেগেটিভ ফল দেবে। এইবার এত বাজে ভিতরে আমরা জব চিহ্নটা বুঝবো কি করে? তিল চিহ্ন না ক্রস চিহ্ন বললাম, কিন্তু জব চিহ্ন কি বুঝবো কিভাবে? এইবার জব চিহ্ন বোঝানো আপনারা কি ক্যামেরায় ধরলে বুঝতে পারবেন? আমি তাহলে জব চিহ্ন দেখাতে পারি। আচ্ছা দেখান দেখি। এত দূরের থেকে কি বুঝতে পারবেন? আমার কনিষ্ঠ আঙ্গুলটায় দেখুন তো দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। জব চিহ্ন দেখা যায় একেবারে ধানের মতো, কনিষ্ঠ আঙ্গুলের বাহির দিকে লম্বা, মানে এই ঠিক এই পাশটায় লম্বা দেখা যায়। দেখেছেন? হ্যাঁ স্যার দেখি। তার মানে ধরুন এই 20 বছরের জীবনে মাত্র 5টা গ্রন্থ লিখেছি, 14 বছর ম্যাগাজিন লিখেছি, দৈনিক রাশিফল লিখি, আর সামান্য একটা পঞ্জিকা 5 বছর লিখি, এই করেন নাই। কিন্তু এই জব চিহ্নটি যদি না থাকতো, বা ধরুন আমার আরো 6টি বই প্রকাশের অপেক্ষায় পাণ্ডুলিপি রেডি করা আছে কিন্তু প্রকাশ হচ্ছে না এই জবের কারণে, এমনকি ধরুন আমার এই জ্যোতিষশাস্ত্র শিখার প্রতি আরো মানে নেশা বা আরো ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু শিখতে পারছি না, বা সেই শিখার সুযোগ আমার হচ্ছে না, আমি অনেক জানতে পারছি না, যার জন্য কিন্তু আপনাদের নিয়ে আবির্ভূত হয়েছি যে আপনাদের কাছ থেকে শিখবো, বিভিন্ন সেমিনারে গিয়ে শিখবো, সেখানে গিয়ে অনেক গুরুজনদের বা অনেক অভিজ্ঞ জ্যোতিষদের কাছ থেকে শিখবো। এই পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে শুধু এই একটি মাত্র কারণে। ও এখন কার কি ক্লাস করছে? আচ্ছা চিন্টুকে বল দেখি। জব চিহ্ন নেই স্যার অনামিকা আঙ্গুলে যদি অন্য কোনো আঙ্গুলে কিন্তু জব চিহ্ন নেই, কিন্তু জব চিহ্ন কনিষ্ঠ আঙ্গুলে, যার জন্য মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে হতে, না পারলাম ভালো জ্যোতিষ হতে, না পারলাম ভালো ব্যবসায়ী হতে, না পারলাম মানে বড় কিছু হতে, মানে হতে পারলাম না। এটা তো স্যার আপনি জানেন না স্যার, আপনি তো স্যার অনেক বড় জ্যোতিষী স্যার, বিশ্বব্যাপী দেখতেছে। সেইটা বড় কথা নয়, কিন্তু জবটি না থাকলে দেখা গেল হ্যাঁ আমি হয়তো মনের মতো আমার আশা পূর্ণ হতো, কিন্তু সেই আশা পূর্ণটি হচ্ছে না। স্যার জব কাটান যায় না আমার স্যার? লেখনী বা আমার ক্লাস সমাদৃত হতো, আসলে কতটা সমাদৃত, আসলে তো আমি তো সমাদৃতর কিছুই পাই না। জব কাটার মতো কোনো ব্যবস্থা নাই স্যার? দিয়েছেন, প্রেসিডেন্ট স্যার দায়িত্ব দেওয়ার কারণে এই আপনাদের সাথে একটু সময় কাটাতে হয়, এর বেশি তো আর কিছু করতেই পারি না।
স্যার জব কাটার মতো কোনো ব্যবস্থা নাই? এইবার হ্যাঁ এর প্রতিকার তখন আপনার কনিষ্ঠার যে জব, এই জব কাটার জন্য আপনাকে পান্না পরিধান করতে হবে। কিন্তু যখন আমার হাতে গোমেদ পরা আছে, যখন গোমেদ পরিধান করা থাকবে, গোমেদের সাথে পান্না, গোমেদের সাথে মুক্তা, গোমেদের সাথে রুবি, গোমেদের সাথে ক্যাটসাই এবং গোমেদের সাথে রক্তপ্রবাল, এই রত্ন 5টি পরা চলবে না। অথচ গোমেদ কিন্তু আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি কিভাবে পান্না পরিধান করব? যার জন্য এই জবের কুপ্রভাব আমি দূর করতে পারছি না। এই জবের যতটা কুপ্রভাব, তার থেকে রাহুর কুপ্রভাব আমার হাতে বেশি বা আমার প্ল্যানেটে বেশি। আমার জন্ম প্ল্যানেটের চতুর্থে রাহু, এই চতুর্থে রাহু রবি বুধ যুক্ত। একটু এখানে আলোচনা না করে পারছি না, একটি হাত মুছে ফেলি। আচ্ছা স্যার, অনামিকা এই তিল চিহ্ন থাকে, অনামিকা আঙ্গুলে কোথায়? মানে পেছনের সাইডে যদি থাকে। হ্যাঁ, ওই চোখের মধ্যে, চোখের মধ্যে যদি তিল চিহ্ন থাকে। না, চোখে সারা উপর নিচে। হ্যাঁ, উপরের নিচেরটা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে, কেননা এই পর্ব অনুযায়ী তিল থাকলে কি হবে সেটি পরবর্তীতে আলোচনা করতে হবে। 3টি পর্ব, এই 3টি পর্বের পিছন পাশে এবং সামনের পাশে তিল থাকলে কি হবে। এর আগে জানতে হবে এই হাতে কিন্তু 4টি আঙ্গুলে 12টি রাশি আছে। আচ্ছা, বুঝলেন? এই 12টি রাশির ক্ষেত্র, সেই রাশির ঠিক অপোজিট পাশে যদি তিল থাকে বা রাশির জায়গায় যদি তিল থাকে কি হবে, এটি কিন্তু আপনাদেরকে জানতে হবে। অর্থাৎ 12টি রাশি যখন জানবেন তখন কিন্তু আপনি এর শুভ ফল পাবেন বা প্রকৃত পক্ষে শিখতে পারবেন, নচেত কিন্তু আপনি শিখতে পারবেন না এখন এই প্রশ্ন করলে। এবার নিবেদিতা ম্যাডাম প্রশ্ন করেছিলেন যে যাদের হাতে চোখ চিহ্ন নেই তারা কি করবে, তাদের ভাগ্য কি নেই? ভাগ্য ছাড়া কি আর মানুষের? এক্ষেত্রে ধরুন চোখ চিহ্ন কোনো হাতেই নেই বা কোনো আঙুলেই নেই, সমান একেবারে মসৃণ, হাত সোজা করলেও যা, বক্র করলেও তাই। চিন্টু, অর্থাৎ তারা সমভাগ্যের লোক। যে গ্রহ বা যে আঙুল যে অবস্থানে থাকবে সেই গ্রহের প্রভাবান্বিত হবে। কিন্তু এক্সট্রা যে ফল করা যাবে না। 50 দেখ, আমাকেও তো বলতে হবে। কার্তিক এখন বলছে কতটা আছে দেখ দিবি। হ্যাঁ গুরুজি, আপনাকে ভালো মতো দেখা যাচ্ছে না, আপনাকে ভালো মতো দেখা যাচ্ছে না, আর আপনি ওই কথা বলার মানে বলা যাবে না, মানে কথার সময় একটু আস্তে আস্তে বলতে পারেন। ক্যামেরাটা এমন ভাবে সেট করেন যাতে আপনাকে দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিন্টু ভাইকে একটু বলুন যে মোবাইলটা ঠিক করে দিতে, যাতে আপনাকে অন্তত একটু বেশি ভালোভাবে দেখা যায়। ওরে মোবাইলটা ভালো করে ঠিক করে দে, মোবাইলটা ঠিক দেখা যাচ্ছে না বলছে। আর আপনাকে একটু মিউট আনমিউট করাটা শিখিয়ে দিতে বলুন, মিউট আর মিউট, যে যাতে আপনি যখন কথা বলবেন সেই কথা যাতে ক্লাসে না আসে, তার জন্য মিউট আনমিউটটা একটু চিন্টু ভাই যেন শিখিয়ে দেয়। এবার দেখুন, আমি বললাম যে একটু প্ল্যানেটের দিকে নজর না দিয়ে পারছি না। রবি, বুধ এবং রাহু আমার জন্ম প্ল্যানেটে তুলা রাশিতে রবি, বুধ এবং রাহু আছে এবং আমার লগ্ন হচ্ছে কর্কট। কর্কট লগ্নের ক্ষেত্রে চতুর্থে রবি বুধের সাথে রাহু। এইবার বলুন যে আমি রাহুর প্রতিকার করব না রবির প্রতিকার করব না বুধের প্রতিকার করব, এখানে বলুন। রবির প্রতিকার করতে হবে স্যার। রবি 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 রবির প্রতিকার করলে কি হবে এবার শুনুন। রবির প্রতিকার যখন রবি শক্তিশালী হবে সে তো রাহুর সাথে পারবে না, কারণ রাহু সূর্যকে গিলে ফেলে, গিলে ফেলার কারণে সূর্য গ্রহণ হয়। অর্থাৎ রাহু রবিকে আপনি যতই শক্তিশালী করুন না কেন, রাহুর সাথে তো রবি কখনো লড়ে পারবে না। অর্থাৎ রবি নিস্তেজ, রবিকে আরো নিস্তেজ করে ফেলো। রবি এমনি তো নিঃস্বস্ত আছে ওখানে, তুলা রাশিতে তো রবি নিঃস্বস্ত, আর মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, সিংহ রাশিতে রবি তার নিজ গৃহ।
তাহলে রবি নিঃস্ব আছে, তাকে আপনি পাথর দিয়ে কত আর চাঙ্গা করবেন? একটা খোড়া মানুষকে প্লাস্টিকের পা লাগিয়ে দিয়ে তাকে দিয়ে কি মেসির মতো গোল দেবেন, বা রোনালদো, বা ধরুন আপনার আরো কে কে যেন বিশ্ববিখ্যাত গোলার আছেন, তাদের মতো গোল দেওয়াবেন প্লাস্টিকের পা দিয়ে বা কৃত্রিম পা দিয়ে? অর্থাৎ রবির প্রতিকার এখানে দিয়ে আমাকে দিয়ে ওই রাহুর সাথে লড়াই করা সম্ভব হবে না। রাহুর সাথে লড়াই করার জন্য গুন্ডা মানুষ দরকার, গুন্ডা। কিন্তু গুন্ডা চরিত্র নেই আমার মধ্যে, আছে রাগ, আছে রাগ, রাগ, ক্রোধ, জেদ, এটি আছে। লীলা লাগবে। আমি প্রচন্ড রাগী মানুষ, এটি ঠিক আছে, কিন্তু গুন্ডা বা কসাই নই। অর্থাৎ আমি রাহুর সাথে রবিকে চাঙ্গা করে রাহুর সাথে পারবো না কখনোই। এইবার যদি বুধের আমি প্রতিকার করি, বুধ হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি, তৃতীয় এবং দ্বাদশপতি লগ্নের, তাহলে দ্বাদশপতি এবং তৃতীয় পতি সে রাহু দ্বারা পীড়িত হয়ে বসে আছে, তার প্রতিকার করলে ভাই বোনদের চাটি খেতে হবে, চাটি। আর বলুন তো, এই বুধ যখন শক্তিশালী হবে তখন 2 টাকা উপার্জন করে, এখন হয়তো ওই মানে ধরুন আপনার যে আমরা আতপ চাল খাই, দেশি ভাটিয়াল চাল, ভাটিয়াল চাল মানে 50 টাকা করে কেজি বর্তমানে। তাহলে আমি যদি বুধের প্রতিকার করি তো আমার 16 টাকা রেশনের চাল কেনার জন্য লাইন দিতে হবে, 50 টাকার চাল খাওয়া হবে না আমাকে দিয়ে। বুঝতে পেরেছেন? এখানে কি করবেন স্যার? দেখুন, হ্যাঁ, এখানে কোনো প্রতিকার নেওয়া যাবে না। না, রাহুর প্রতিকার, অর্থাৎ যার জন্য আমি কিন্তু এই রাহুর প্রতিকার করেছি এখানে, আমি বুধের প্রতিকার ধারণ করতে পারি না এখানে, এবং রবিরও প্রতিকার ধারণ করতে পারি না। স্যার আপনার হাতে কি কি আংটি আছে স্যার? আমার কাছে পিঙ্ক সাফায়ার আছে, যেটা রবি শনি মঙ্গল একসঙ্গে কাজ করবে। আচ্ছা। পীতাম্বরী নীলা আছে, যেটি বৃহস্পতি এবং শনির কাজ করবে। বৃহস্পতির পোকরাজ আবার স্পেশাল একটি আছে, আর হচ্ছে একটি গোমেদ আছে। আর এটা ডায়মন্ড নাম বলে, কিন্তু আসলে ওই নকল জিনিস, ডায়মন্ড কেনার মতো টাকা নাই, যার জন্য ওই কোন রকমে ওই আপনার একটা অষ্টধাতুর আংটি ব্যবহার করি, কিন্তু এটাকে লোককে বলি ডায়মন্ড, কিন্তু আসলে মেসোনাইট। আচ্ছা, তাহলে পিঙ্ক সাফায়ার আর পীতাম্বরী একসাথে পরা যায় তাহলে স্যার? হ্যাঁ, পিঙ্ক সাফায়ার মানে তো সাফায়ার গ্রুপের, ওটা তো নীলা, রক্তমুখী নীলা, রক্তমুখী টপ যেটি, সেটি তো পিঙ্ক সাফায়ার। কারণ আমার লগ্নের সপ্তম এবং অষ্টম পতি শনি, এবং শনিটা আছে কোথায়? আমার আমার প্ল্যানেটের লগ্নে শনি, এখানে লগ্নে শনি, আমার এখানে দশমে কেতু, দ্বাদশে হচ্ছে মঙ্গল, চন্দ্রটি অষ্টমে। বুঝলেন? এবার বলুন কে বাকি আছে? বৃহস্পতি স্যার। ও শুক্র, শুক্র শুক্র হচ্ছে কন্যা, আর বৃহস্পতি হচ্ছে মিনে। বৃহস্পতি তো স্ট্রং আছে। এই হচ্ছে প্ল্যানেটে, বৃহস্পতিটা খোড়া, খোড়া খোড়া মানে বকরি, বকরি। বৃহস্পতি হচ্ছে খোড়া। তাহলে এই বৃহস্পতি খোড়ার কারণে পোকরাজ এবং পীতাম্বরী নীলা দুটিই লাগিয়েছি, আর পিঙ্ক সাফায়ার লাগিয়েছি, যেটি যেহেতু রবির প্রতিকার আমি পরিধান করতে পারছি না, তাছাড়া ধনপতি রবি নিঃস্ব হয়ে বসে আছে, সেই সঙ্গে দ্বাদশে মঙ্গল পাপস্থ মিথুন রাশিতে, মঙ্গল হচ্ছে পঞ্চম এবং দশমপতি দ্বাদশে, অর্থাৎ বিদ্যা বুদ্ধি চলে গেছে শেষ হয়ে, নেই মাথার মধ্যে কিছু, অথচ বক বক করছি ক্লাসে। আর ওদিকে দশমপতি কর্ম নেই, কোনো উপায় নেই, অর্থাৎ যার হয় না কোনো গতি সে শেখে হোমিওপ্যাথি, এমন একটা কথা কিন্তু গ্রামের মুরব্বীরা বলতো। তা আমার কোনো গতি না হওয়ার কারণে আমি এই জ্যোতিষশাস্ত্র নিয়ে এই বক বক করছি, এই দশমপতি দ্বাদশে থাকার কারণে। আর এই দশমে কেতু কর্মভাবে শুধু কর্মে বাধা আর বাধা, জীবনে যার জন্য এই পর্যন্ত কম করে 20টা পেশা অতিক্রম করে আসছি।
কোনো পেশায় দাঁড়াতে পারিনি। সর্বশেষ দেখলাম যে জীবনে কিছু হবে না, তো এই যে ঠিক আছে জ্যোতিষ নিয়ে অন্তত আপনাদের সাথে সঙ্গ দিয়ে আর জীবনটা পার করে দিই, এই সিদ্ধান্ত নিয়ে বসে থাকলাম। আগে সিদ্ধান্ত বলি কি স্যার আপনার ভুল ছিল? কোন সিদ্ধান্তটি ভুল ছিল না। আমি এখনো যদি জ্যোতিষ ত্যাগ করে আমার যে অন্য পেশা আছে সেটিতে যদি যাই, আমার মনে হয় এর থেকে বেশি উপার্জন করব, কিন্তু এটি আমার নেশা এবং এটি আমার ভালো লাগে। জ্যোতিষ পেশা হচ্ছে শনির পেশা। শনি সপ্তম এবং অষ্টম পতি শনি আমার লগ্নে বসে আছে। দশমে দৃষ্টি, দশমে কেতু স্পিরিচুয়াল শক্তির মালিক। বৃহস্পতি খোড়া, কিন্তু খোড়া হলেও সে ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে। চন্দ্র লগ্নপতি অষ্টমে এবং শনির সাথে ক্ষেত্র বিনিময় যোগ যুক্ত। তা আমি এই বকবক করবো না, তা কি করবে? আমাকে তো বকবক করার জন্যই জন্ম দিয়েছে, জন্ম হয়েছেই বকবক করার জন্য। এই জন্য ভালো এই ভালো পেশাগুলোকে বাদ দিয়ে আপনাদের সাথে এসে যেসব পেশার পরিচয় দেওয়া যায় না, যে বাইরে বেরোয় বলা যায় না যে আমি জ্যোতিষ করি, এই সেই পেশাকে আমি বেছে নিয়েছি। রিনা স্যার আপনি তো হলুদ হলুদ ও স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনি তো হলুদ হলুদ যেরকম সব রান্নার আগে সেরূপ আর কি, একবার লবণের মতো ইম্পর্টেন্ট হয়ে আপনার আছে। কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে আমার ভিতরে কিছুই নেই। এই মহান সমুদ্র সম্পূর্ণ মানে সম্পন্ন জ্ঞান জ্যোতিষ শাস্ত্র এর কথা কতটুকুই বা আমি জানি। জ্যোতিষ পেশা আগ্রহ কমে যাবে স্যার, আমাদের আগ্রহ কমে যাবে স্যার, এত বললেন না যে কি সমস্যা বলুন। আর কারো কোনো প্রশ্ন আছে? এই বয়সে স্যার আর কি শুনাম স্যার কম বলেন স্যার? এই বয়সে আর কত সুনাম স্থান এটা বলেন। ও স্যার, সুনাম আমার হচ্ছে কোথায়? রবি নিচস্থ এবং রাহু যুক্ত, আমার সুনাম হচ্ছে কোথায়? লগ্নে শনি বসে আছে, কোথায় থেকে সুনাম হচ্ছে? বেদের একটি মন্ত্র আছে কোনো সুনামই দেখি না স্যার, বেদের একটি মন্ত্র আছে যে সুনাম যদি হতো তাহলে তো ধরুন আমি নামজাদা লেখক হতাম, হয়তো কিরো হতাম, বেনাম হতাম, সেন্ট জর্মিন হতাম, বা শ্রীবিরিকু হতাম, বা হয়তো পাগল হতাম, হরিহর মজুমদার হতাম, বা আমার গুরুজির সামনে আছেন, অন্তত গুরুজির কৃপাটা মনের মতো পেতাম, তাও কিন্তু পাই না। সব কিছুই আছেন আপনার। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, যে আপনি হচ্ছেন তার পূর্ণ, ঠিক আছে, তারই অংশ স্বরূপ করা স্বরূপ আমরা একটু পাইতেছি এই আর কি। তবে ওই মকর রাশিতে শনি বেশি শক্তিশালী থাকে, কুম্ভ রাশিতে কিন্তু কুম্ভ রাশির প্রতীক হচ্ছে পূর্ণ কুম্ভ, মাথায় চলছে এক নারী, এটা জানেন তো? কুম্ভ রাশির প্রতীক পূর্ণ কুম্ভ, মানে পূর্ণ কলসি মাথায় নিয়ে একটি নারী চলছে, এইরকম পূর্ণ কলসি মানে জলপূর্ণ কলসি। তো আমি এই হতদরিদ্র বা অভাগা মানুষ হয়ে আমি এতেই তুষ্ট যে আমি পূর্ণ কলসি মাথায় নিয়ে চলছি, খালি কলসি নিয়ে নয়। এতেই আমি খুশি যে আপনাদের মতো গুণীজনদের, আপনাদের মতো জ্ঞানী গুণীজনদের আমি ছাত্র ছাত্রী হিসাবে পেয়েছি, এটা আমার গর্ব। অর্থাৎ আমার কলসি পূর্ণ। স্যার একটু আগে না বললেন যে পঞ্জিকা কেউ লেখে না, আপনি লিখছেন। সুনাম যশ হলো না। একটি পঞ্জিকা লেখা আর কি, এর সামান্য একটা পঞ্জিকা কত 200 কপি হয়তো বিক্রি হয়। এটা তো সারা জীবন থাকবে, জীবন জীবন চলবে। বিদ্রোহ হবে, বিদ্রোহ হবে স্যার। হ্যাঁ, বিদ্রোহ হয়ে যাবে শেষে, সবাই বিদ্রোহ করবে কিন্তু আপনার বিরুদ্ধে। কেন? ঠিক তাহলে এই যেগুলো কথাগুলো বলতেছেন, হ্যাঁ, আপনার নিজের ছোট করিয়া আপনি এই যে কথাগুলো বলতেছেন, এতে বিদ্রোহ শুরু হয়ে যাবে, সবাই বিদ্রোহ করবে। আপনাদের কুমিরের দৃষ্টিতে যদি তার ডিম ফুটে বাচ্চা বের হতে পারে, তো আপনাদের বিদ্রোহের দৃষ্টির কারণে
বা বিদ্রোহের কারণে যদি আমার শিক্ষা হয় এবং যদি আমি আরেকটু শিখতে পারি, আপনারা এমন কোন প্রশ্ন করুন যে প্রশ্নের কারণে আমার পুনরায় সেই বই পুস্তক খুঁজতে হয়, যেন আমি এই রকম বই ধরে খোঁজা শুরু করি যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার তো উত্তর দিতেই হবে, আমি এখন উত্তর কোথায় পাবো, পাচ্ছি না, আমার ইচ্ছা আমি যেন করতেছে বই স্যার খোঁজা এখন শুরু এই করি। আমি মুহূর্তে, চাই আপনারা আমাকে তাই তৈরি করুন। স্যার ইচ্ছা করতেছে এই মুহূর্তে যাই আপনার পায়ে হ্যাঁ, ধরে বলুন। একটু নমস্কার করি। স্যার বিতর্ক কিভাবে সৃষ্টি নমস্কার হয়? এমনি গ্রহণ করলাম, বুঝলেন তো। আমি আমার এই জ্যোতিষ চর্চার জীবনে এমনকি এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন ক্লাস চালুর সুবাদেই না আমি এখানে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, তা না হলে ধরুন কখনোই আমাকে ওই অফলাইনে গিয়ে শিক্ষকতা করা আমার দ্বারা সম্ভব হতো না। বিগত 1 বছরে হয় নাই। ওই যে সিকেশিল আগে 1 বছর ক্লাস করেছে ডিপ্লোমা, আমার যদিও মাসের প্রথম শুক্রবার ক্লাস নেওয়ার কথা ছিল, একটি ক্লাসেও আমি কিন্তু যেতে পারিনি। তো এই সুযোগটি হয়েছে। এখন আমি চাই যে আপনারা এমন প্রশ্ন আমাকে করুন যে আমার যাতে বই পুস্তক খুঁজতে হয়, পুনরায় বই পুস্তক কিনতে হয়, কিনে তারপরে আপনাদের উত্তর দিতে হয়, এমন প্রশ্ন আমি চাই। তাহলে আমি কিছু শিখতে পারবো, আমার পকেটে হবে। তো এখন গুরুজি অনেকক্ষণ অধীর আগ্রহে বসে আছে, আপনাদের আর কিছু জানার আছে? এবার গুরুজির ক্লাস শুরু করব কিন্তু। একটি কথা স্যার আমি বলি, তাহলে কি আমরা ভাগ্য বলতে পারবো? স্যার অনামিকা তর্জনী সমান হলে কি হয় স্যার? আপনি প্রশ্ন করেছিলেন যে কারো হাতে যদি এই চোখ চিহ্ন না থাকে সে ব্যক্তির ভাগ্য কিভাবে বিচার করা হবে। তো যদি মুদ্রা চিহ্ন না থাকে তো সেই ক্ষেত্রে আঙ্গুল ছোট বড় দেখে আমরা বিচার করতে পারবো, এমনকি কোন আঙ্গুলটি কোন আঙ্গুলের দিকে বক্র তার থেকে বিচার করতে পারবো যে শনির আঙ্গুল বৃহস্পতির দিকে বক্র বা শনির আঙ্গুল রবির দিকে বক্র, বা কোনো না কোনো দিকে কিন্তু চিহ্ন থাকবেই। অর্থাৎ আপনার মানে যে ভাগ্য জানাতে আসবে তার ভাগ্য যদি আমাকে ধরা না দেয়, জ্যোতিষের বাপেরও ক্ষমতা নেই তার ভাগ্য ধরার। কোনো কিছু লাগবে না, তাকে বলুন আপনি 3টি সংখ্যা বলতে বলুন, দেখবেন তার থেকেই তার ভাগ্য বের করে নিয়ে আসা যাবে। একটি ফুলের নাম বলতে বলুন, ভাগ্য বের করা যাবে। একটি ফলের নাম বলতে বলুন, ভাগ্য বের করা যাবে। তার মুখ দিয়ে একটি মাত্র কথা বের করুন, তা দিয়ে উপস্থিত ছক করে, উপস্থিত ছক বলতে গোচর ছক, গোচর ছক করে আপনারা সেই গোচর ছকে যে মুহূর্তে সে প্রশ্ন করেছে বা যে প্রশ্নটি এমন হতে পারে যে আমাকে আজ মেরেছে, দেখুন আর 2 মিনিট আর 10টি মিনিট সময় একটু নিয়ে নি, যদিও গুরুজি অধীর আগ্রহে বসে আছেন। যে ধরুন একটি লোক এসে কেঁদে আপনার বলছে যে আমাকে পুলিশে ধরেছে বা আমাকে মেরেছে। এইবার আমাকে মেরেছে AM এ কে এ, মেরেছে MARASA, আমাকে মেরেছে। বা ধরুন আমাকে পুলিশে ধরেছে, আমাকে AMAKA, পুলিশে, পুলিশ কিন্তু PU লিখলেও হবে না, PULISH, পুলিশে, ই ধরেছে DHORASA। এইবার আমাকে, এ হচ্ছে অ, যে আমাকে, আমাকে কিন্তু ডবল এ দিতে হবে, এখানে এই ডবল এ দিতে হবে। এবার মান করুন, এ মানে 1, সবাই সবাই লিখুন, এই কথাটি লিখুন এবং মান বসান। এই 1 1 4 1 2 1 4 1 2 1 3 1, তাহলে আমাকে মেরেছে কত হয় দেখুন, 1 2 4 2 6 7 আর 2 9 10, 1 4 1 5 6 আর 2 8 9 3 12 আর 1 13 সমান 4। দেখুন তো যোগ করলে কত হয়, 1 3 4 5 7 8 8 4 12 13 15 16 20 22, 4 রাহু।
আজকের ক্লাসটি শুরু হলো কবে? আমাকে মেরেছে দেখুন 22 তারিখ অর্থাৎ 4। এবার মাসের 1 5 আর সালের হচ্ছে 5 মানে 10 1 আর আজকে বার হচ্ছে শুক্র মানে 6 তাহলে 6 আর 1 7। আজকে যে তারিখে যে ব্যক্তি বললো যে আমাকে মেরেছে সেই তারিখে কিন্তু 7 রয়েছে 7। আর যখন মেরেছে তখন কিন্তু আমাকে মেরেছে যে কথাটি বলেছে সেটি হচ্ছে 4 রাহু। অর্থাৎ রাহু আর কেতুর প্রভাবের কারণে সে কিন্তু মার খেয়েছে। তাকে মেরেছে রাহু, রাহুকে গুন্ডা কসাই সন্ত্রাস বদমাইশ সে কিন্তু মারবে। এইবার যদি আপনি একটি এ কমায় দেন আমাকে শুধু এ দিয়ে লেখেন তাহলে কিন্তু আপনার 3 হবে বৃহস্পতি, সে কিন্তু মার খেতে পারে না। তখন ধরে নেওয়া যাবে যে ও মিথ্যা কথা বলছে, যে আমাকে মেরেছে ও সত্য কথা বলেনি, ও মারেনি, মার খায়নি। এবার ধরুন আমাকে পুলিশে ধরেছে, এটি সঠিক কিনা যাচাই করুন। কিভাবে? 1 1 4 1 1 সরি 2 1 8 6 5 4 5 7 2 1 3 1। এবার যোগ করুন। আমাকে পুলিশে ধরেছে দেখুন 1 2 4 2 6 7 8 2 9 10 10 18 8 6 24 27 27 28 আর 3 31 31 আর 10 41 আর 4 45 50 57 58 59 60 আর 3 63 আর 1 64 6 4 10 6 4 10 মানে 1। বুঝতে পারছেন? আমাকে পুলিশে ধরেছে, এটি কিন্তু 1 রবি। এইবার তারিখ হচ্ছে 7, 7 এর সাথে 1 মিলে কি হচ্ছে 8 মানে শনি। এইবার পুলিশে ধরা মানে কি গোপন কাজ না? এটি গোপন কাজ না? আপনি অন্যায় করেছেন না? শনির কাজ কি? শনি কি করে? ন্যায়ের দেবতা শুধু বললে হলো? তাহলে পুলিশে ধরলো কেন? অন্যায় করছে বিদায় অন্যায়কারী কি করছে? যেমন ন্যায়ের দেবতা তেমনি কর্মফলদাতা তেমনি আবার শনি মহারাজ। আবার বিপরীতে ওই যে বললাম যে গুপ্ত শক্তি, মিডল ফিঙ্গারে যদি চোখ থাকে তাহলে গুপ্ত শক্তি বা গোপন শক্তি, আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার এগুলো থাকবে। তো এই 1 এর সঙ্গে 7 মিলে যেহেতু 8 হচ্ছে, শনি হচ্ছে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মালিক, এমনকি কারাবাসের মালিক, কারাবাস বরণ করার মালিক, নিঃসঙ্গ জীবন যাপন করার মালিক। তার কারাবাসে ছাড়া কে নিঃসঙ্গ জীবন যাপন করে? আমাদের বাংলাদেশে কারাগারে আপনাকে ওই শোয়ানো হয় গ্যাদারিং মানে ফাইল দিয়ে, যে গেদে গেদে শুয়ে তার মাঝখানে আরেকজনকে শুয়ে দেওয়া হয়। কিন্তু ইউরোপের দেশে আমি কারাগার দেখেছি, সেখানে কারাগারে কিন্তু রুম বাই রুমে মানুষ থাকে, শুধু নিঃসঙ্গ, কারোর সঙ্গে দেখা করতে পারবে না। এই দেখা করতে না পারাটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে কষ্ট। কারোর সঙ্গে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, এই শোকে কষ্টে তার জীবনে আর ওই অন্যায় কাজ কিন্তু করবে না। অর্থাৎ ইউরোপ আমেরিকা, গোটা ইউরোপ আমেরিকা, জাপান, কোরিয়া মানে উন্নত বিশ্বে কারাগারগুলো কিন্তু ঠিক এমন। আপনারা প্রয়োজনে যার যেখানে ক্ষমতা আছে, যার যেখানে পরিচিত লোক আছে, যদি কারাবাসে যে থাকে ইউরোপ এবং আমেরিকা, সেই সঙ্গে জাপান, কোরিয়া, চীন মানে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি সঠিক বললাম না মিথ্যা বললাম। যারা যোগী সন্ন্যাসী তারাও তো নিঃসঙ্গ জীবন কাটায়। হ্যাঁ, তাদেরকে নিঃসঙ্গ জীবন কাটানোর জন্য তাকে পুলিশে ধরেছে। অর্থাৎ যে কথাটি বলবে সেই কথা সে সত্য বললো না মিথ্যা বললো, তার ভাগ্য ওখান থেকেই বিচার করা সম্ভব। এটা একমাত্র জ্যোতিষশাস্ত্র দ্বারা। তো আমাদের কথা হচ্ছে যে যে ব্যক্তি যে কথাটি বলবে সেই উচ্চারণ অনুযায়ী লিখতে হবে।
আপনি যদি POLISH পুলিশ লেখেন তো হবে না, উচ্চারণ যেটা হচ্ছে সেটা লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? স্যার বলুন। হ্যাঁ স্যার পুলিশ বানান না PU। আমি এটাই কি তো বললাম মানাই করলো। আপনাকে? সে এটাই তো তো মানাই- বলছে পুলিশে ধরেছে, পুলিশে ধরেছে তো বলে নাই, সে তো পুলিশে ধরেছে বলে নাই, বলেছে? হ্যাঁ জি না স্যার। যদি পুলিশে ধরেছে তো সে বলে নাই। যে লোকের নাম তপন, তার নাম আপনারা কি লেখেন? তপন, TAPAN, এই হচ্ছে তপন। কিন্তু তপন যদি নিউমারোলজি করতে হয় তখন আপনাকে লিখতে হবে TAPON, তবেই না সঠিক উত্তরটা পাবেন নিউমারোলজিতে। এত সোজা না। নিউমারোলজি শুধু ক্লাস করেই যাচ্ছেন, বা আমিও কিন্তু 7টি ক্লাস নিয়েছি, বা সরি 9টি করে 9টি ক্লাস নিয়েছি, কিন্তু এখনো বীজমন্ত্র পেয়ে পারেননি। বীজমন্ত্র পেতে হবে। এইবার তপন হচ্ছে প্রথম তপন, দেখুন 4 1 8 1 5, তারপরে 5 আর 1 6, 8 হচ্ছে 14, 15 15 হচ্ছে 19, এই তপন হচ্ছে 1 মানে রবি। সব তপন কি ধনী? সব তপন কি জননন্দিত? সব তপন কি প্রতিষ্ঠিত? রবির আলোয় সে কি দোলে? তপন নামের লোক ভিক্ষুক কানা খোড়াগুলো নেই, অভাব অনটনের মধ্যে নেই। সব তপন কি ধনী মানুষ? সব তপন কম কি স্যার, যশস্বী মানুষ? আপনারা উত্তর দিন, বলুন। কম স্যার, হ্যাঁ, কম আছে। সব তপন কি ধনী বা জননন্দিত প্রতিষ্ঠিত আছে? নেই। আর- এইবার তপন এইটা দেখুন, তপন হচ্ছে 4 1 8 7 5, এবার কত হয়? 5 7 5 12 20 21 21 25 7, এই দেখেন 7, দেখেছেন? তার ভিতর কি লুকিয়ে আছে? ভালো মন্দ। কেতু যখন রবিতে ভালো দিকটা, এখানে রবি যে জন্ম দিয়েছে তার ভিতরে একটি শনি আছে, রাহু আছে, বুধ আছে, বা বিভিন্ন সংখ্যা যা আছে এটার ব্যাখ্যা পরে দিব। কিন্তু কেতু যখন আছে, একমাত্র রবি সে তো আলোয় দুলবে। রবি ভালো থাকলে তো তার আর কোনো কিছু ভালো থাকার প্রয়োজন নেই, কিন্তু কেতু ভালো থাকলে কি তার অন্য কিছু প্রয়োজন নেই? অবশ্যই আছে। আবার কেতু খারাপ থাকলে কি তার অন্য কিছুর অভাব, মানে সবকিছু ভালো করে দেবে? অন্য অন্য গ্রহ সবকিছু ভালো করে দেবে, বা একমাত্র কেতুই তাকে ধ্বংস করে দেবে? বরং কেতু পেঁচাবে। এই যেমন লাকি নাম্বার 7 শেক্সপিয়ারের, তেমনি কেতু কিন্তু আপনার অশুভ বটে। মানে অপরের দোষে গুণে মানুষ অপরের দোষ ত্রুটি নেবে, বা দোষ ত্রুটি তাকে দেবে, লোকে ভুল বুঝবে, সন্দেহ করবে, দুর্ঘটনা রক্তপাত মানুষের জীবনে ঘটবে। মানুষ হলে মনোকষ্ট থাকবে, শরীর থাকলে শরীর কষ্ট থাকবে, ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা থাকবে। অর্থাৎ তপন লিখতে হবে TAPON, তপন, তবেই না কিন্তু নিউমারোলজি মিলবে। জ্যোতিষ শাস্ত্রের যতটা গভীরে যাবেন আমার ইচ্ছা আছে। আমি 2টি ক্লাস বাদ দিয়েছি, যার জন্য আমার আজকে ইচ্ছা ছিল যে আমার সকালবেলায় ক্লাস নেওয়া। আমি গতকালকে পঞ্জিকার কাজ শেষ করতে পারিনি। না পারার কারণে এই এখন গিয়েও কিন্তু আমার হোল নাইট কম্পিউটারের কাছে থাকতে হবে। থেকে আমার এখনো 16 পৃষ্ঠা সেট করা এবং 8 পৃষ্ঠার প্রুফ দেখা বাকি আছে। এটা দেখে ফুল নাইট আমি কাজ করে তারপরে আসবো, তা না হলে আমি সকালে ক্লাস ঠিকই নিতাম, আমি নিতে পারিনি। এর জন্য আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী হয়ে রইলাম, যে আমি যেহেতু আগে কথা দিয়েছিলাম যে আজকে সকালে ক্লাস নিব, কিন্তু ক্লাস নিতে পারিনি। এই কথা রাখতে না পারার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি। তো এই ক্লাস, আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। এখন গুরুজি ক্লাস নেবেন, আপনারা গুরুজির ক্লাসে অ্যাটেন্ড করুন। এবং গুরুজি মেষ বৃষ মিথুন 3টি রাশি নিয়ে এর পূর্বে, মানে 3টি রাশি লগ্নের ভাব বিচার ইতিপূর্বে করেছেন। আজকে কর্কট রাশি এবং কর্কট লগ্ন, কর্কট লগ্নে দ্বাদশ ভাব বিচার করবেন। অর্থাৎ আপনারা এই ক্লাস করুন। আমি হয়তো এই ক্লাসে
থাকতে পারবো না, হয়তো তুমি আসলেই থাকতে পারবো না। আজকে শুধুমাত্র আমি কালকে কটার দিকে ফোন দিব? হ্যাঁ কালকে কটার দিকে ফোন দিব, দরকার একটু। সেটা যেটা পার্সোনাল দরকার সেটা কালকে আমি নাইট কাজ করে সকালে টিভি প্রোগ্রাম করার পরে ঘুমাবো, এবং আমি ঘুম থেকে যখন উঠবো এর আগ পর্যন্ত আমাকে ঘুমে পাওয়া যাবে না। তাহলে 3টার থেকে 5টার ভিতরে কালকে একটু মন ভরে ঘুমাবো, এইটা হচ্ছে আমার ইচ্ছা। অর্থাৎ ঘুম থেকে যখন জাগবো কুম্ভকর্ণের মতো ঘুমাবো, ঘুম থেকে যখন জাগবো তখন আমিই ফোন দিব কাল।